নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, হিমালয় পারে কৈলাস ও মানস সরোবর। আজকের চতুর্থ পর্ব। স্নান ভোজন শেষ হইতে প্রায় 1টা বাজিয়া গেল। তারপর আমরা সেই কাননের একটি বৃক্ষতলে বিশ্রাম করিয়া নাগাদ 2টায় তলবি গুটাইলাম। দেনা পাওনা চুকাইয়া দিবার সময় ইব্রাহিমের তেলের দাম 2 পয়সা তাহাকে দিতে গেলে সে কিছুতেই লইল না। কেবল ঘাড় হেট করিয়া নেহি নেহি বলিতে লাগিল। জিজ্ঞাসা করিলাম, কেন লইবে না? সে বলিল, वो जिमीदार ने आपको दही दिया, आलू दिया, चाउर भी दिया, हम तो कुछ दिया नहीं, हमारा थोड़ा तेल आप नहीं लेंगे? তাহার মুখখানি এত সুন্দর এবং কথাগুলি এত মিষ্ট, তাহার কি বলিব। সে যখন কিছুতেই লইল না, তখন সঙ্গী মহাশয় সেই পয়সা 2টি অপর বালকের হাতে দিলেন। যাত্রা করিবার সময় যখন সকলে রাম রাম বলিল, তখন সেও জোর হাত করিয়া রাম রাম বলিল। আমরাও চলিলাম। পথটি বন্ধুর, তাহার উপর চড়াই, তাহার উপর আবার জঙ্গলের মধ্য দিয়া। যাহা হোক, চলিতে চলিতে আমরা এমন একটি জঙ্গলময় স্থানে আসিলাম যেখানে 1 পা চলিতে আতঙ্ক হয়। দেখিলাম সঙ্গী মহাশয় অপেক্ষা করিতেছেন। তিনি অগ্রে বাহির হইয়াছিলেন। এ পথের আরও একটি অসুবিধার কারণ ঝর্ণা নাই বলিলেই হয়। চলিতে চলিতে পথে একটি ক্ষীণ ধারা পাওয়া গেল। তাহাতে আবার কেহ একটা গাছের পাতা আটকাইয়া দিয়া গিয়াছে, জল ঠিক ধারায় পড়িবার জন্য। অতীব ক্ষীণ ধারাটি, যাহার নিকট 1 মিনিট কাল ভিক্ষা করিলে পূর্ণ 1 অঞ্জলি জল পাওয়া যায় কিনা সন্দেহ। চড়াই ভাঙিয়া যে তৃষ্ণা পায়, তাহাতে এরূপ অপ্রচুর দানে তৃপ্তি হওয়া তো দূরের কথা, তৃষ্ণা যেন আরও বাড়িয়া যায়। এখনে চড়াই না পার হইলে তো জল পাওয়া যাইবে না। সুতরাং ধৈর্য ধরিয়া চলিতে লাগিলাম। কিছু দূর অগ্রসর হইয়া দেখা গেল পার্শ্বে উচ্চ পাহাড়ের একদিক ফাটিয়া কৃষ্ণবর্ণ শিলাযতু বাহির হইয়া নিচে পড়িয়া আছে। তাহার উপরে কালো কালো লম্বা দাগ, ঠিক যেন বসুধারার মতো পাহাড়ের গায়ে অঙ্কিত হইয়া গিয়াছে। এক স্থানে দেখিলাম পাহাড়ের গায়ে যেখান দিয়া পথ গিয়াছে, সেই স্থানের প্রায় 2-3 বিঘা জমি ধসিয়া পড়িয়াছে। উপরে গাছপালা জঙ্গল যাহা ছিল, তাহার চিহ্নটি রাখে নাই। বর্ষাকালে বৃষ্টি বাদলের পর পাহাড়ে ধস নামে। হিমালয়ে সর্বত্রই এটা হয়। ধস নামিলে প্রায়ই তাহার মধ্যে অনেক খনিজ পদার্থ বাহির হইয়া পড়ে দেখা যায়। এই স্থানটিতে বহু পরিমাণে চুন বাহির হইয়াছে দেখা গেল। প্রায় 50 কি 60 হাত একটি গহ্বর, ধবল শ্বেত অসংখ্য চুনের চাপ উৎকীর্ণ করিয়া যেন হা করিয়া রহিয়াছে। তাহারই গা দিয়া রাস্তা। ধস নামিলে যে দিকে সুবিধা, সেই দিক দিয়াই পথ পড়ে, কখনো উপর দিয়া কখনো নিচে দিয়াও পড়ে। তারপর লোকাল বোর্ড হইতে লোকজন সাথে ওভারসিয়ার আসিয়া রাস্তাটি কাঠপাথর চাপাইয়া মজবুত করিয়া দেয়। প্রায় আলমোড়া হইতেই আমি নগ্ন পদে ছিলাম। খালি পায়ে চলিতে বেশ আরাম আছে, যদি রাস্তায় পাথরের কুচি বেশি না থাকে। আরও শুধু পায়ে হাঁটার আরও একটি গুণ, গতি স্বভাবতই দ্রুত হইয়া যাইত। বোধ হয় সঙ্গী মহাশয়ের নিকট হইতে আমি যে অনেক দূর আগে গিয়া পড়িতাম, তাহার কারণেই এই নগ্ন পদে চলিতাম বলিয়া। তিনি জুতা পায়ে তো চলিতেন বটেই, তাহা ছাড়া তাহার উদরটি কিছু স্থূল, কাজেই তিনি মাটো রকম চলিতেন।
দ্রুত চলিতে গেলে তাহার কষ্ট হইত। তিনি নিজেও তাহা মাঝে মাঝে বলিতেন। কোথাও যাত্রার আরম্ভেই বলিতেন, আমি তোমাদের মতো অত দ্রুত চলতে পারবো না, ধীরে ধীরে যাব, আমি একটু আগে যাই। এখন কিন্তু দুজনেই একসঙ্গে যাইতে লাগিলাম। যে রাস্তা দিয়ে আমরা যাইতেছিলাম তাহার বাম পার্শ্বে একটি উচ্চ পর্বত। এই দুই পাহাড়ের মধ্য দিয়া একটি ক্ষুদ্র জলস্রোত চলিয়াছে। স্থানে স্থানে এরূপ বৃক্ষলতা সমাকীর্ণ যে ওপর হইতে জলস্রোতটি দেখা চলে না, কিন্তু শব্দ অবিরাম চলিতেছে। এই পাহাড়ের পাথরগুলি অত্যন্ত পুরাতন। মধ্যে মধ্যে সুবৃহৎ প্রস্তরখণ্ড স্খলিত হইয়া এক একটি বৃহৎ গহ্বরের সৃষ্টি হইয়াছে। তাহা সিংহ, ব্যাঘ্র প্রভৃতি হিংস্র জন্তুর আশ্রয়স্থান। সঙ্গী মহাশয় একটু ত্রস্ত হইলেন, বলিলেন, দেখলে হ্যাঁ, কি ভয়ানক জঙ্গল, কিছু আওয়াজ পাচ্ছ কি? বলিলাম, কই না। বলিতে বলিতে দেখা গেল দূরে বাম পার্শ্বের সেই জঙ্গলের ভিতর হইতে কি একটা ভারী এবং বেশ বড় প্রাণীবিশেষ সবেগে বাহির হইয়া আরও একটি ঝুপি জঙ্গলের মধ্যে প্রবেশ করিল। সঙ্গী মহাশয় তখন বলিলেন, একটু দ্রুত চলো, কুলিরা আগে চলিয়া গিয়াছে। দূরে যে জঙ্গলে ওইরূপ দেখা গেল, আমরা ঠিক সেই রূপ জঙ্গলের ধার দিয়াই যাইতেছিলাম। সুতরাং আশঙ্কার কারণ যে একেবারেই ছিল না এমন নহে। তবে মনে ভয়টা তখনও কিছু হয় নাই, সে কারণ আমি দ্রুত যাইবার জন্য ব্যস্ত হইলাম না। তাছাড়া সেই গম্ভীর স্তব্ধ পার্বত্য অরণ্যের মধ্যে কচিত দুই একটি পাখির ডাক, তাহাতে নিস্তব্ধ ভাবটি আরও গভীর হইতেছিল। সেই বন্য মাধুর্য মনুষ্য বিশেষের প্রাণকে কিরূপভাবে আকর্ষণ করে, আনন্দ দেয়, আবার কাহারও আতঙ্কের কারণ হয় কেন? তবে ইহাও নিশ্চিত সত্য যে সেই জঙ্গলেই ব্যাঘ্রাদি হিংস্র জন্তুর বাস, আর মানুষের সহিত তাহাদের চিরশত্রুতা। তথাপি ইহার মধ্যে কি এক অমৃত আছে, যাহাতে হয়তো কাহারও কাহারও ভয়ের কথা স্মরণে আসে না। এই সকল ভাবিতে ভাবিতে কতকটা বিস্ময়, কতকটা অস্পষ্ট আনন্দ অনুভব করিতে করিতে চলিতেছিলাম। সঙ্গী মহাশয় তখনকার মতো বড়ই দ্রুত চলিতে লাগিলেন। হিমালয়ের সর্বত্রই জলবায়ু ভালো, একথা যেন কেহ মনে স্থান না দেন। এক একটি স্থান কতকালের জীর্ণ স্তূপীকৃত তৃণগুল্ম বৃক্ষলতা এবং গলিত পত্রাদি সংকুল, অত্যন্ত দূষিত বায়ুপূর্ণ। তাহাতে আবার পাহাড়ি মশক এবং জলৌকার প্রাদুর্ভাব আমাদের বাংলাদেশের পল্লীগ্রাম অপেক্ষা কম নহে। দংশন মাত্রেই জ্বালা ও সঙ্গে সঙ্গেই স্ফীতি। স্থানে স্থানে এক একটি পাহাড় আগাগোড়াই অভ্রমিশ্রিত প্রস্তরোৎপন্ন। তাহা এত পুরাতন, এত জীর্ণ যে মাটির চাপের মতো অঙ্গুলি পেশনেই চূর্ণ হইয়া যায়। এই সকল পর্বতেই বেশি ধস নামে। বৃষ্টি হইলে প্রত্যেক প্রস্তরের সংযোগস্থানের মধ্যে অনেক দূর অবধি জল প্রবেশ করে, পরে ধীরে ধীরে আলগা হইয়া যায়। তাহার ফলেই স্থানচ্যুতি ঘটে। আমরা এবার যে পড়াও পাইব তাহার নাম গোনই। সরজু ঘাট হইতে 8 মাইল। যাইতে যাইতে চড়াইয়ের উপর পর্যন্ত বড় আর বেশি লোকজন দেখা গেল না। আমরা পর্বত শীর্ষে কিছুক্ষণ বসিয়া পরে জলের সন্ধানে নিচের দিকে নামিতে লাগিলাম। শুনিলাম উপরে জল পাইবার সম্ভাবনা নাই। নিচে উতরাইয়ের শেষে একটি ছোট নদী আছে, তাহার জলই এখানকার পানীয়। আমাদের সেই নদীটি পার হইয়া গনই যাইতে হইবে। পার হইবার সময়ে 2-3 অঞ্জলি জলপান করিয়া দেখিলাম জল বিস্বাদ, তাহার উপর আবার অপরিষ্কার। পাছে অসুখ করে সে ভয়ও আছে। অধিক পানের লোভ সম্বরণ করাই ভালো। সঙ্গী মহাশয় এই সকল বিষয়ে বিশেষ সাবধান হইয়া চলিতেন এবং কখনো কখনো আমাকেও সাবধান করিয়া দিতেন। পাহাড়ের পথে চড়াই, উতরাই আর ময়দান। চড়াই বলিতে নিম্ন হইতে ক্রমোচ্চ পথ, ময়দান বলিতে সামান্য চড়াই, সামান্য উতরাই অথবা
প্রায় সমতল হইয়া গিয়াছে এমন পথ। আমাদের আজিকার পথ চড়াই উতরাই হইয়া গিয়াছে। এখন ময়দান। ময়দানকে সঙ্গী মহাশয় বলিতেন ময়দানব, যেহেতু তাহার গতি ঠিক নাই। গৌণ স্থানটি এইরূপ ময়দান পথের উপর অবস্থিত। একটি ক্ষুদ্র পল্লী, তাহার দক্ষিণ দিকে শস্যক্ষেত্র বিস্তৃত। উহা পার হইয়া রাস্তা ধরিয়া বরাবর খানিকটা যাইয়াই বাম দিকে কিছু উচ্চ ভূমির ওপর একখানি মুদির দোকান। আমরা সেই স্থানে উপস্থিত হইয়া বোঝা নামাইতে বলিলাম। নদী পার হইয়া আসিতে আসিতে এক সরকারি পিয়ন আমাদের সঙ্গী হইয়াছিল। সঙ্গী মহাশয়ের স্বাভাবিক নিয়মানুসারে প্রথম পরিচয়ে জানা গেল সে ব্রাহ্মণ, আলমোড়াতে কাজ করে। ছুটি লইয়া খেতিবাড়ি করিবে বলিয়া সে নিজ গৃহে যাইতেছে। আমরা সন্ধ্যার ঠিক পূর্বেই গণই পৌঁছিয়াছিলাম। প্রথমে বৃদ্ধ মুদি মহাশয়ের দোকানে কিছুক্ষণ বসিয়া রহিলাম। অল্পে অল্পে অন্ধকার ঘনাইয়া আসিতেছে। এমন সময় আরও 2-4 জন যাত্রী বেনিনাগের দিক হইতে আসিয়া উপস্থিত হইল। তাহারা আলমোড়ায় যাইবে। সঙ্গী মহাশয় একজনকে তাহাদের মধ্যে মাতব্বর দেখিয়া ডাকিয়া কথা কহিতে কহিতে ক্রমে নীতি উপদেশ দিতে আরম্ভ করিয়া দিলেন। তাহারা ক্রমে যখন বেশ ভিজিয়া গেল, তখন আমাদের আহারাদি প্রস্তুতের কথা তাহাদের জানানো হইল। বেশি করিয়া বলিতে হইল না, ভোজনের ব্যবস্থা সহজেই হইয়া গেল। তাহারা বলিল যে, আপনারা আজ আমাদের অতিথি, আমরা আপনাদের খাওয়াইব, কিছু কিনিতে হইবে না বা পয়সা লাগিবে না। সদ্য প্রস্তুত অসম্পূর্ণ একটি দ্বিতল গুদামঘরে রাত্রিবাসের ব্যবস্থা হইল। তাহার নিম্নে দোকান, আর উপরে 2 দিকে ঢালু ছাদের নিচে শয়নঘর। এতটা পরিশ্রমের পর নিদ্রার ঘোরটা কিছু বেশি লাগিয়াছিল। আহারাদির পরে শয়নের জন্য যখন কম্বলাশ্রয় করা গেল, তখন সেই আশ্রয়দাতা ও আরও 2-4 জন তাহার সঙ্গে আসিয়া জোর হাত করিয়া সঙ্গী মহাশয়কে জিজ্ঞাসা করিল যে মহারাজের আর কি প্রয়োজন, খাওয়া দাওয়া কেমন হইয়াছে, তৃপ্তি হইয়াছে কিনা ইত্যাদি। সঙ্গী মহাশয়, বহুত अच्छा खिलाया, तुम लोग का बहुत भला होगा, हम बहुत प्रीत हुआ, अब और कुछ नहीं चाहिए। তারপর একটু থামিয়া ধীরে ধীরে বলিলেন, আচ্ছা अब हमारा পায়ের তো থোড়া দাবায় দো, বলিয়া পায়ের দিকে দেখাইয়া পা দুটি বাড়াইয়া দিলেন। তাহারা শেষে এই সুখটুকুতেও বঞ্চিত করিল না। গণইতে চাষাবাদ বেশ আছে বটে, কিন্তু স্থানটির জলবায়ু আদৌ স্বাস্থ্যকর নয়। প্রভাতে আমরা বেনিনাগ যাত্রা করিলাম। প্রথমে 9 মাইল আন্দাজ ময়দান রাস্তা, তাহার পর প্রায় 1.5 মাইল চড়াই। চড়াইয়ের ওপরেই বেরিনাগ বা বেনিনাগ শৃঙ্গ। এখানে একটি প্রকাণ্ড চা বাগান আছে, তাহা বোধ হয় অনেকেই জানেন, কারণ বেরিনাগ চা কোম্পানির চা ভালো বলিয়া উত্তর পশ্চিমাঞ্চলে প্রায় সর্বত্রই খ্যাতি আছে। প্রায় পর্বতের শিখর দেশে উঠিয়া নিচের দিকে নামিতে বিস্তৃত কয়েক স্তর সমতল ভূমির ওপরেই এই চা বাগিচাখানি। পরিদর্শকের গৃহ কিছু দূরে। বাজারের দিকে যাইতে একখানি ডাকবাংলা আছে, সরকারি কর্ম উপলক্ষে এবং শিকারের জন্যও বটে। সাহেব সুবোধের গতিবিধি মধ্যে মধ্যে এখানে হইয়া থাকে। বাজার বলিতে রাস্তার উপরেই বেশ প্রশস্ত কতকটা সমতল ভূমি, যেন একটি প্রাঙ্গণ। তাহার বাম পার্শ্বে একখানি মুদি ও একখানি স্বর্ণকারের দোকান। তাহার গায়েই একদিকে একটা ঘরে পোস্ট অফিস ও তাহার বারান্দায় একটি আস্তাবল, তাহাতে একটি পাহাড়ি পক্ষীরাজ। আর রাস্তায় দক্ষিণ পার্শ্বে একজন ধনী মুসলমানের 2খানি দোকান, একখানি কাপড়ের ও একখানি দর্জির দোকান। তাহাতে নানাবিধ কাপড় চোপড় রহিয়াছে। 2টি সেলাইয়ের কল হু হু শব্দে চলিতেছে। সম্মুখে এক কোণের দিকে একটি বেশ বড় লম্বা একতলা স্কুল গৃহ। এই এখানকার বাজার। লোকালয় ইতস্তত কিছু দূরে দূরে। স্কুল গৃহখানি একটি বাংলোর ধরন। লম্বা একখানি ঘরকে 2টি পার্টিশন দিয়া 3খানি বেশ বড় বড় ঘর করা হইয়াছে।
সেই প্রশস্ত পাঠশালার চারিধারেই 4 হাত প্রশস্ত বারান্দা, উপরে ঢালু ছাদ। বারান্দাতেই আমরা আশ্রয় লইলাম। তখন গ্রীষ্মাবকাশ, সুতরাং স্কুল বন্ধ। বাহকেরা সেই স্থানেই মোট নামাইল। একটি ছোট ধারা, তাহাতেও এত ভিড় যে এতটা পরিশ্রমের পর শরীরটি স্নিগ্ধ করিবার আশা ত্যাগ করিতে হইল। গা হাত মুছিয়া যতটা ঠান্ডা হওয়া যায় তাহা করিয়া এক ব্রাহ্মণের সাহায্যে ভাত ও একটি আলুর তরকারির ব্যবস্থা করা হইল। আহারাদির পর কিছুক্ষণ বিশ্রাম করিয়া উঠিবার ব্যবস্থা করিতে না করিতেই চারিদিকে কাজল মেঘ ঘনাইয়া আসিল। তারপর জল আরম্ভ হইল। মেঘ পূর্ব হইতেই জমা হইতেছিল, অতটা তখন লক্ষ্য করি নাই। এখন মুষলধারায় বর্ষণ। প্রায় 1 ঘণ্টা অবিশ্রান্ত বর্ষণের পরও যখন জল থামিল না, তখন আজিকার মতো বেশ জুত করিয়া বিছানা পাতা হইল। এত বৃষ্টিতে যাওয়া যাইতেই পারে না। আমার বিছানাটি মন্দ নহে। তলায় একখানি বেশ বড় হরিণের নরম ছাল, তাহার উপর 2খানি কম্বল চারিভাঁজ করিয়া আমার মতো একটি সরু শরীর লম্বা শুইবার উপযুক্ত করিয়া পাতা, আর গায়ের গরম জামাগুলি ওভারকোট, কোট, বর্ষাতি প্রভৃতি বেশ কায়দায় পরপর পাট করা মাথার দিকে রাখা। উহা উপাধানের কাজ করিতেছে। আর গায়ে চাপা দিবার জন্য একখানি কম্বল, ইহাই আমার বিছানা। যখন ডেরা উঠাইতে হয়, তখন ওই পাট করা গরম জামাগুলি তলাকার কম্বলের এক প্রান্তের সহিত গুটাইয়া লাক লাইন দড়ি লম্বে একটা, প্রস্থে 2টা দৃঢ় বন্ধন দিলেই চুকিয়া গেল। যাহা কিছু আমার সরঞ্জাম এবং যথা সর্বস্ব সবই ওই বেডিংয়ের মধ্যে। দূর হইতে সুদূর তীর্থ উদ্দেশ্যে আমরা আসিয়াছি শুনিয়া বৈকালে 2-1জন শ্রমজীবী বৃদ্ধ কলাটা মূলাটা হাতে করিয়া আসিল। সঙ্গী মহাশয় এখানে একজনকে দুধ জোগাড় করিতে বলিলেন। সে বিশেষ ভরসা দিল না, বলিল যে এখানে কম দুধ হয় এবং সকলের গায়ে কি ভেস নাই। অবশেষে সঙ্গী মহাশয়ের স্বনির্বন্ধ অনুরোধে এক গোয়ালা একটি ছোট ঘটিতে পোয়াটাক দুধ আনিয়া ঘটিটি তাহার নিকটে রাখিয়া দিল ও পরে জোর হাতে তাহার আসনের পার্শ্বে বসিয়া বুঝুক না বুঝুক হা করিয়া তাহার নীতি কথা সকল উদরস্থ করিতে লাগিল। সঙ্গী মহাশয়ের নাম হইয়া গেল পণ্ডিতজি। এবার হইতে আমরাও তাহাকে পণ্ডিতজি নামে অভিহিত করিব। পণ্ডিতজি আমার দিকে ফিরিয়া বলিলেন, কেমন, রাত্রের জন্য তো খানিকটা দুধ জোগাড় করা গেল, এখন আর অন্য কি জোগাড় করা যাইবে? নিজ পুরুষার্থের গৌরবে দীপ্ত পণ্ডিতপ্রবর উত্তরের প্রতীক্ষা না করিয়াই যে ব্যক্তি সকালে রান্না করিয়াছিল তাহার সঙ্গে রাত্রের জন্য রুটি ও তরকারির ব্যবস্থা করিলেন। স্কুলটি উচ্চ এবং নিম্ন প্রাথমিক গভর্নমেন্ট সাহায্যপ্রাপ্ত। এই অঞ্চলের যত গরিব এবং মধ্য শ্রেণীর গৃহস্থের ছেলেরা এখানে পড়ে। যাহাদের অবস্থা সচ্ছল তাহারা তাহাদের ছেলেদের প্রথমে এখানে পড়াইয়া পরে আলমোড়ায় পড়িতে পাঠায়। আলমোড়া ছাড়িয়া আমরা যে কয়টি স্থান হইয়া আসিতেছি, দেখিলাম এই স্থানটিতেই উহার মধ্যে বেশ লোক সমাগম আছে। আবার চা বাগিচা থাকায় অনেক শ্রমজীবী এখানে কার্য উপলক্ষেও থাকে। কেহ কুলিগিরি করে, সর্দারি করে, ডাকের কাজকর্মও করে। এখানে 2-1 ঘর মুসলমানও আছে। তাদের আচার ব্যবহার হিন্দুদের সঙ্গে প্রায় সমান এবং পরস্পর একেবারে বিদ্বেষ শূন্য। খেলাধুলা কাজকর্ম একসঙ্গেই চলিতেছে। এখানকার জলবায়ু বিশেষ ভালো নহে। চারিদিকেই জঙ্গল, জরাদি মাঝে মাঝে হয়, আর জলের অসুবিধা তো আছেই। বেনিনাক সমুদ্রতল হিসাবে প্রায় 5,500 ফিট হইবে। এখন গরম বেশি নাই, নাতিশীতোষ্ণ বলা যাইতে পারে। তবে শীতের সময় যে খুব শীত তাহাতে সন্দেহ নাই। প্রায় সমস্ত রাত্রি জল হইল। প্রভাতে বৃষ্টি ছিল না। কুয়াশায় এত বেশি হইয়াছে যে 3-4 হাত অন্তরের মানুষও বুঝি দেখা যায় না। মোটঘাট বাঁধা হইলে কুলিদের উঠাইতে বলিয়া আমরা অগ্রসর হইলাম। পণ্ডিতজি আমার উপর জিনিসপত্র গুছাইয়া কুলিদের তুলিয়া দিবার ভার দিয়া জয়তী জয় বলরাম
লক্ষণস্য মহাবল ইত্যাদি শুভ যাত্রার মন্ত্র আবৃত্তি করিতে করিতে অগ্রে চলিয়া গেলেন। প্রায় ৮ মাইল চলিয়া হঠাৎ তিনি ফিরিয়া আসিতেছেন দেখা গেল। ব্যাপারকে জিজ্ঞাসা করিয়া জানিলাম যে তাহার জামা হইতে টাকার থলিটি বাহির না করিয়া ভুলিয়া বিছানার সঙ্গে বাঁধিয়া দিয়াছেন। এখন স্মরণ হওয়ায় ফিরিয়া ভ্রম সংশোধন করিবেন। বলিলেন, কি জানি, কুলিদের বিশ্বাস নাই, তারা সন্ধান পেয়ে যদি পথের মাঝে বার করে নেয়, এখনই ওটা বার করে নেওয়াই ভালো, কি বলো? আমি বলিলাম, ওরা তেমন নয়, মোট খুলতে কখনোই সাহস করবে না, ওরা বিশ্বাসী। তবে যখন আপনার মনে হয়েছে তখন সাবধান হওয়াই ভালো। তিনি অবিলম্বে কুলিদের ধরিয়া সেই বিছানার মোট নামাইলেন। পরে টাকাটা বাহির করিয়া গায়ের জামার পকেটে রেখে দিলেন। তাহার এই সাবধানতা দেখে হাসব কি ভয় পাব কিছুই ঠিক করিতে পারিলাম না। কারণ আমি ইচ্ছা করিয়া যে কর্ম করিয়াছি তাহা যদি তিনি জানিতেন, তাহা হইলে এখানেই বোধ করি তাহার সঙ্গে একত্র ভ্রমণের সংযোগ ছিন্ন হইয়া যাইত। যেহেতু প্রথম পড়াও বড়িচিনা হইতেই তাহার প্রদত্ত রেচকি ও টাকার অধিকাংশ এবং আমার নিজের নোটগুলি সমস্তই পাট করা ওভারকোটের ভিতরের দিকে পকেটে রাখিয়া বিছানার সঙ্গে বাঁধিয়া দিয়া নিরুদ্বেগে লঘু শরীরে চলিয়াছি। তিনি কাহাকেও বিশ্বাস করিতেন না। বলিতেন, আমার একটি বন্ধু বলিতেন যে তরমুজ চেনা বড়ই কঠিন, তাহার ভিতরটা কিরূপ হইবে কিছুতেই বাহির হইতে বুঝা যায় না। তাও বরঞ্চ চেনা যায়, কিন্তু মানুষ চেনা কখনোই যায় না। বুঝলে? হ্যাঁ, তুমি এখন ছেলে মানুষ, মনটি ভালো, তাই সবই ভালো দেখো, কিন্তু আমরা ভালোটাও দেখিয়াছি, মন্দটাও দেখিয়াছি, সংসারের অনেকটা দেখিয়া ফেলিয়াছি, সেই জন্য কাহাকেও বিশ্বাস করিতে পারি না। যা হোক, এখন টাকাটা বাহির করিয়া নিজের কাছে রাখিয়া তিনি নিশ্চিন্ত মনে চলিতে লাগিলেন। তবে সেই মোট নামানো, খুলিয়া ফেলা, আবার গুটাইয়া বাঁধিতে রাস্তার মাঝে বাহুকদ্বয়ের কিছু কষ্ট হইল, আর কিছু সময়ও গেল। পথে বিষম জোকের উৎপাত, 2-3টি করিয়া একেবারে পায়ে ধরিতেছে, পা ঝাড়িলেও যায় না। পণ্ডিতজির পায়ে জুতা থাকায় ততটা অসুবিধা হয় নাই, তথাপি তিনি অতি সাবধানে চলিতেছিলেন। আমি বলিলাম, কি ভয়ানক যোগ! তিনি বলিলেন, আহ, সে কথায় আর কাজ কি, আমি পা দুটি মাথায় রেখে চলছি, বুঝলে? হ্যাঁ। বেনিনাগ হইতে থল প্রায় 10 মাইল, রাস্তায় বিশেষ চড়াই উতরাই নাই, সুতরাং ময়দান। দ্বীপ্রহরের প্রায় 8 ঘণ্টা পূর্বে প্রখর বেগবতী রামগঙ্গার সেতু পার হইয়া আমরা থলে পৌঁছিলাম। নদী তীরে উচ্চ ভূমির ওপর একটি নাতি উচ্চ শিব মন্দির আছে দেখা গেল। তাহার চূড়ায় রক্তবর্ণ পতাকা উড়িতেছে। উহা কুমায়ুনের রাজা উদ্যোতচন্দ্রের প্রতিষ্ঠিত। মন্দিরটি পার হইয়া চড়াইয়ের মুখে আমাদের বিশ্রামের স্থান। নদী তীর দিয়া একটি রাস্তা সোজা উত্তর মুখে গিয়াছে, সেটি গাড়োয়ালের দিকে যাইবার পথ। আর সেই রাস্তার দক্ষিণে যে রাস্তায় চড়াই আরম্ভ হইয়াছে সেইটি আশকোটের পথ। সেই পথ দিয়া অল্প খানিকটা উঠিয়া গেলে একধারে মুদি ও আরেক ধারে নানাবিধ কাপড় চোপড়ের একখানি দোকান পাওয়া যায়। উহা নদী তীরের রাস্তা হইতে অনেকটা উচ্চ ভূমির ওপর। সেই দোকানের অনতিদূরে একটি নূতন একতল প্রস্তর নির্মিত স্কুল গৃহ, তাহার বারান্দাতেই আমাদের এবেলার বিশ্রাম স্থান। আলমোড়ার পরে দেব মন্দির এই প্রথম দেখিলাম। মন্দিরগুলি পুরী ভুবনেশ্বর মন্দিরের ছাঁচ, বোধ করি সেই আদর্শেই নির্মিত হইয়াছিল। এই অঞ্চলে প্রস্তরের উপর সূক্ষ্ম ভাস্কর্য যেমন উত্তর পশ্চিমাঞ্চলের সর্বত্র দেখা যায়, সেরূপ মোটেই নাই। মোটামুটি অলঙ্কারশূন্য একটি স্থূল আকৃতি, যাহাতে বোঝা যায় যে একটি উৎকল দেশীয় মন্দিরের ছাঁচ, এই মাত্র। আমাদের বাংলাদেশে থান বলিয়া একটি কথা আছে। পল্লীগ্রামের সঙ্গে যাহাদের একটু সম্বন্ধ আছে তাহারা বোধ হয় এটি বিশেষ অবগত আছেন। সেই থান কথাটি যেমন স্থান শব্দের পল্লী ভাষা, যেমন শীতলা ঠাকুরের থান, শিবের থান বা কালীর থান ইত্যাদি।
এই থল কথাটিও সেইরূপ স্থল শব্দের হিন্দি পল্লী ভাষা। এখানেও দেউতাকা থল ইত্যাদি ব্যবহার আছে। দেবস্থল হইতে ইহার নাম থল হইয়া গিয়াছে। এখানে অতি প্রাচীনকালের ব্রাহ্মণ ক্ষত্রিয়দের বংশ এখনও রহিয়াছে। নিজ নিজ বংশের প্রাচীনতা এবং গরিমার কথা তাহারা গল্প করেন। পূর্বেই বলিয়াছি, এখানে অনেকগুলি দেবমন্দির আছে। সেগুলি কুমায়ুন, আশকোট প্রভৃতি প্রাচীন হিন্দু রাজাদের কীর্তি। এতটা উচ্চ পাহাড়ের উপর অত্যুচ্চ মন্দির নিরাপদ নেই বলিয়াই মন্দিরগুলি এত ছোট। এ দেশের লোকসংখ্যা ক্রমশ কমিয়া যাইতেছে, আর আশানুরূপ তেমন বাড়িতেছে না। মুদি মহাশয়ের সাহায্যে 13 বর্ষীয় একটি ব্রাহ্মণ কুমারের দ্বারাই আমাদের রন্ধন কার্যটি সহজেই সুসম্পন্ন হইল। ছেলেটির নাম দুর্গা দত্ত। দেখিতে অতি সুন্দর। তাহার কথাগুলি এত মিষ্ট এবং মৃদু, তাহার কি বলিব। প্রকৃতি তাহার বড় ধীর এবং শান্ত। মুখে লাবণ্য, তাহাতে অন্তরের পবিত্রতা যেন ফুটিয়া বাহির হইতেছে। সে এই স্কুলে পড়ে। এখন গরমের ছুটিতে তার স্কুল বন্ধ আছে। আজ এই গ্রামে একজনের বাড়িতে শ্রাদ্ধ, সেই জন্য সেখানে তাহার রন্ধনের এবং ভোজনের নিমন্ত্রণ আছে। সে তাড়াতাড়ি কাজ শেষ করিয়া যাইবে, কিন্তু সেই তাড়াতাড়ির মধ্যেও এমন একটি সংযমের ভাব দেখাইল, তাহাতে আমরা মুগ্ধ হইলাম। সুকুমার মুখখানি, কপালে চন্দন, মাথায় পাহাড়ি টুপি, গায়ে কোট ও পরনে চুড়িদার পাতলুন, নগ্নপদ। কাজের সময়ে উস্কল বেশ ত্যাগ করিয়া ছোট একখানি কাপড় পরিয়া চৌকার মধ্যে প্রবেশ করিল। প্রথম হইতেই আমি তাহার নিকট বসিয়া কথাবার্তায় কিছুক্ষণ কাটাইলাম। যাহা হিন্দু শ্রাদ্ধের সাধারণ নিয়ম। যাহার বাড়িতে শ্রাদ্ধ হইবে তাহাদের নিজ হাতে কিছুই করিতে নাই, যেহেতু তখনও ঔষচান্ত হয় নাই। পুরোহিত শ্রাদ্ধাদিক্রিয়া করাইবে, আর প্রতিবেশী কিংবা আত্মীয় বা কুটুম্বের মধ্যে কেহ আসিয়া রন্ধনের কার্য করিবে। শ্রাদ্ধে দানের একখানি বাসন, একখানি বস্ত্র ও কিছু দক্ষিণা তাহার প্রাপ্য। গরিব বা অবস্থাহীন হইলে সামান্য দক্ষিণা দিলেই কাজ চলে। ব্রাহ্মণ ভোজনের জন্য কেহ কাচ্চি অর্থাৎ কাঁচা ফলার, ভাত, ডাল, তরকারি ইত্যাদি, আর কেহ বা পাক্কি অর্থাৎ পাকা ফলার, পুরি, কচুরি ইত্যাদি আয়োজন করে। এখানে কন্যার পিতাকে পণ দিয়া পাত্রকে বিবাহ করিতে হয়। কন্যা শুল্ক হিমালয়ের সর্বত্র, যা আমাদের দেশের বিপরীত। বঙ্গদেশে পাত্রীর পিতাকে বরের পণ জোগাড় করিতে করিতে যেমন পাত্রীর বয়স পড়িয়া যায়, এখানে তেমনি টাকা জোগাড় করিতে করিতে পাত্রের বয়স বাড়িয়া যায়। সেই জন্য বিবাহ পাত্রের কিছু বেশি বয়স হইলেই হয়। যদি পাত্র পঞ্চবিংশতি বর্ষ বয়সে টাকা জোগাড় করিয়া বিবাহের সংকল্প করেন, তাহা হইলে তাহাকে একটি সপ্তম বা অষ্টম কিংবা নবম বয়সিয়া কন্যাকে বিবাহ করিতে হইবে। প্রাচীনকাল হইতে এখানে বেশি বয়স অবধি কন্যা ঘরে রাখিবার নিয়ম নাই। ষষ্ঠে, সপ্তমে, অষ্টমে, না হয় নবমের মধ্যে দানের ব্যবস্থা। 5 বৎসর কন্যা পিত্রালয়েই থাকিবেন। তবে পাত্রটি নিমন্ত্রণ আমন্ত্রণে কখনো কখনো শ্বশুরবাড়ি যাইতে পারেন। কন্যাটি উপযুক্ত হইলে তখন এক শুভদিনে তাকে স্বামীর নিজ গৃহে আনিয়া গৃহস্থালিতে নিযুক্ত করেন। বালক এইরূপে কত কথাই বলিল। ক্রমে সে রন্ধন শেষ করিয়া চৌকা হইতে বাহির হইল এবং সেই ছোট কাপড়খানি ছাড়িয়া ধরাচূড়া পড়িয়া হাত তুলিয়া রাম রাম বলিল। তাহাকে 2 আনা মাত্র দেওয়া হইল। তাহাতেই সে পরম সুখী হইয়া চলিয়া গেল। তাহার মধ্যে এমন একটি বিশিষ্টতা ছিল, যাহাতে তাহাকে এখনও মনে আছে। একটি গধীরাতে স্নান করিয়া আহারাদির পর আমরা অল্পই বিশ্রাম করিয়া উঠিলাম। তখন একজন স্থানীয় ভদ্রলোক বলিলেন যে, এখানে একটি প্রাচীন শিব মন্দির আছে, তাহা আপনাদের যাইবার রাস্তার দক্ষিণ দিকে পড়িবে, বেশি দূর নহে, যাইবেন কি? পণ্ডিতজিকে বলিলাম, বেশ তো, চলুন না, যাওয়া যাক। তিনিও রাজি হইলেন। কিছু দূর যাইয়া মন্দিরটি দেখা গেল। ছোট বটে, কিন্তু গড়নটা ওই ভুবনেশ্বর পুরী মন্দিরের ধরন, আর ক্ষুদ্রায়তন, অলঙ্কারাদি কিছুই নাই।
সে বলিল, আমাদের দেশে এই মন্দিরটি সর্বাপেক্ষা বেশি প্রাচীন। ইহা কতদিনের তাহা কেহ জানে না। এ সময়ে এখানে বড় একটা কেহ আসে না। তবে শিব চতুর্দশীর দিন এখানকার ও আশপাশের দূরস্থান হইতে অনেকে এখানে আসিয়া পূজাদি দিয়া থাকেন। নচেত নিত্য পূজার জন্য একজন ব্রাহ্মণ আসিয়া 2টা ফুল বিল্লপত্র চড়াইয়া যায়। থল হইতে ডান্ডিহাট যাইবার যে রাস্তা, তাহা রামগঙ্গার তীর হইতেই চড়াই। তীর হইতে শিখরদেশ অবধি 2 মাইলের ওপর হইবে। আহারাদির পর অতি অল্পই বিশ্রাম ঘটিয়াছে। তাহার উপর কেবলই খাড়া চড়াই। কোনো কথাটি নাই, কেবল উঠিয়া যাও। রাস্তাও ভালো নয়। পাহাড়ের উপরিভাগ কেবলই অভ্র মিশ্রিত পচা পাথরের কারি। তাহাতে পথটি এত বন্ধুর যে সোজা সোজা পা ফেলিয়া চলা যায় না। এই স্তরে অনেকগুলি বিগত জীবন জীর্ণ আছে। শৈবালাকীর্ণ স্তূপ দেখা যায়। যখন শৃঙ্গে উঠিলাম তখন বোধ করি 6:30। পণ্ডিতজি পশ্চাতে আসিতেছিলেন। শৃঙ্গে উঠিয়াই দেখা গেল আবার একটি অভ্রভীতি বিশাল কায়া বিস্তার করিয়া সম্মুখে দাঁড়াইয়া আছে। সেটি কিন্তু আমাদের চড়িতে হইবে না। তাহার তলে তলে ময়দান পথ গিয়াছে। রাস্তার দক্ষিণ পার্শ্বে অটল অচল গর্বিত মস্তকে দাঁড়াইয়া, তার বামে অতল স্পর্শ খড় নামিয়া গিয়াছে। তাহা জঙ্গলে পরিপূর্ণ। সেই রাজবর্ত নিস্তব্ধ। বোধহয় পক্ষীগণের কলরব পর্যন্ত নাই। অতীব গম্ভীর। একটি প্রশস্ত শিলাখণ্ডের ওপর বসিয়া নিস্তব্ধতা উপভোগ করিতে লাগিলাম, আর সঙ্গীগণের অপেক্ষায় রহিলাম। প্রায় আধ ঘণ্টা পরে পণ্ডিতজি পশ্চাতে বাহকদ্বয়কে রাখিয়া উপস্থিত হইলেন। দেখিলাম একেবারে অগ্নিমূর্তি। বুঝিলাম গতিক ভালো নহে। হাসিতে হাসিতে বলিলাম, দেখিতেছেন কিরূপ গাম্ভীর্য। বলিয়া পার্শ্বস্থ সেই বৃক্ষলতাপূর্ণ, কোথাও বা বহুকাল সঞ্চিত ঘন শ্যামল শৈবালাচ্ছাদিত প্রকাণ্ড নগ্ন প্রস্তর খণ্ড সংযুক্ত বিরাট অভ্রবেদীর উচ্চ শৃঙ্গের পানে চাহিয়া দেখাইয়া দিলাম। তিনি একবার মাত্র ঝটিতে সেদিকে দৃষ্টিপাত করিয়াই সেই দৃষ্টি ফিরাইয়া আমার মুখের ওপর ফেলিলেন। তাহার পর বিরক্তভাবে তাহার সম্মুখের দাঁত 2টি একটু বাহির করিয়া বলিলেন, এরূপ ভয়ঙ্কর স্থানে বিপদ ঘটিতে কতক্ষণ? তুমি কি বাহাদুরি করিয়া দ্রুত চলিতে পারো তাই দেখাইতেছ? বাহাদুরি দেখাইবার স্থান এ নহে। অন্য কিছু থাক না থাক, সঙ্গে টাকা কড়ি আছে, ইত্যাদি ইত্যাদি। টাকা কড়ি কোথায় কাহার নিকট আছে তাহা তিনি জানিতেন না। আমি বলিলাম, তাহাতে আপনার ক্ষতি কি? আমি জানি এ সকল স্থানে চোর ডাকাতের কোনো ভয় নাই, আর অন্য বিপদ যা বলেন তাহা তো সর্বদা সঙ্গেই আছে। তারপর মনে মনে একটু ক্ষুণ্ণ হইয়া অগ্রসর হইলাম। তবে এবারে প্রায় সঙ্গে সঙ্গে চলিতে লাগিলাম। ক্রমে সন্ধ্যা ঘনাইয়া আসিল। সেই সন্ধ্যার স্থিমিত প্রায় অন্ধকার মিশ্রিত আলোকে আমরা ডান্ডিহাট ডাকবাংলার বারান্দায় আশ্রয় লইলাম। বাহকেরাও মোটঘাট নামাইয়া কাঠ ও অগ্নির সন্ধানে গেল। একে তো অন্ধকার ঘনাইয়া আসিতেছে, তাহার উপরে দেখিতে দেখিতে চারিদিকে কুয়াশা নামিয়া গেল। মুদি মহাশয় গৃহে যাইবার জন্য দোকান বন্ধ করিতেছিলেন। অপ্রত্যাশিত আগন্তুক 2টি দেখিয়া সে একেবারে পণ্ডিতজির সম্মুখে আসিয়া বলিল, জলদি বলিয়ে, আপ लोगों को वास्ते क्या चाहिए? সঙ্গী মহাশয় বলিলেন, हम आज और कुछ नहीं खाएगा, हमारा वास्ते 1.5 পোয়া ভর আলু ওবালকে দেও। মুদি মহাশয়ই ডাকবাংলার রক্ষক এবং আমাদের এখনকার মুরব্বী। পরে বলিলেন, और देखो हमारा वास्ते एक ठो खाटिया घर से निकाल के दो, हम नीचू में सोने नहीं सीखेगा, बड़ी ঠান্ডা। আমার সম্বন্ধে কোনো কথাই নাই, আমার যেন কোনো অস্তিত্বই নাই। মুদি বলিল যে, আমি এখনই দোকান বন্ধ করিয়া যাইব। আলু দিতে পারি, কিন্তু সিদ্ধ করিতে পারিব না। নিজেরা সিদ্ধ করিয়া লইবেন, অল্পই কাঠ আছে, দিতেছি। সে একখানি খাটিয়া বাংলা ঘরের মধ্য হইতে বাহির করিয়া দিল। তাহাতে পণ্ডিতজি বেশ গুছাইয়া নিজের বিছানা পাতিয়া আরাম করিয়া বসিলেন, আর সেই পাথরের মেঝেতে আমি আপন বিছানা বিছাইলাম। তাহার এই ব্যবহারে আমি যে ব্যথা পাই নাই তাহা নহে। মনে মনে যাহাই হোক না কেন, এ সম্বন্ধে অবশ্য মুখে কিছু তাহাকে বলিলাম না।
তবে আহারের বিষয় বলিতে বাধ্য হইলাম। বলিলাম, আপনার 1.5 পোয়া আলু সিদ্ধ চলিতে পারে। আমার অত্যন্ত ক্ষুধা পাইয়াছে, আমি রুটি খাইব। মুদিকে বলিলাম, চলো, তোমার দোকানে কি আছে দেখিব। দোকানের মধ্যে ঢুকিয়া বলিলাম, কিছু আটা চাই, আর কিছু আলুও চাই। কোনো রকমে নুন দিয়া আলু সিদ্ধ আর রুটি পাকাইতে হইবে। দোকান খুলিয়া সে অন্ধকারের মধ্যেই একটি পাত্রে গোটা কয়েক আলু আর কিছু আটা বাহির করিয়া দিয়া প্রস্থান করিল। যাইবার সময় সে কেবল, আপনারা এই দাওয়ায় রান্না করিয়া লইবেন, এখানে চুলা আছে, এই কথাটি বলিয়া অন্ধকারে মিশাইয়া গেল। আমি চিৎকার করিয়া বলিলাম, জল কোথা? দূর হইতে সে যে কি উত্তর দিল তাহা মোটেই বুঝা গেল না। কুলিরা প্রায় আধ ঘণ্টা অনুসন্ধান করিয়া একটি ছোট বালতি করিয়া জল লইয়া আসিল। সেই 1 বালতি জলে রান্না, খাওয়া, মুখ ধোয়া, আবার বাসন মাজা সকলই করিতে হইবে। পণ্ডিতজি যখন দেখিলেন যে আমার সাহায্য লইতেই হইল, নচেত রাত্রের ভোজনটা অসম্ভব হইয়া পড়ে, তখন নিজ সুখসজ্জা ছাড়িয়া উঠিলেন। যেখানে আমি চুলা ধরাইতে প্রবল হাওয়ার সঙ্গে যুদ্ধ করিতেছি, সেখানে আসিয়া জিজ্ঞাসা করিলেন, তাই তো, হ্যাঁ, তোমার যে বড়ই বেগ পেতে হলো দেখছি। আমি এখন তোমায় কী সাহায্য করতে পারি বলো দেখি। আমি বলিলাম, ধন্যবাদ, প্রয়োজন হলে খবর দিব। সঙ্গে বাতি ছিল, তাহা জ্বালাইয়া কোনরূপে কাঠ ধরাইবার চেষ্টা করা গেল। বাহিরে প্রবল বেগে বাতাস চলিতেছে, বাতি কেবলই নিবিয়া যাইতে লাগিল। অতি কষ্টে প্রথম 1 ঘণ্টা পরিশ্রমের পর কুলিদের সাহায্যে চুলা ধরাইয়া 6খানি রুটি আর শুধু ঘৃত ও লবণ সংযুক্ত বে মশলা কতকটা আলুর তরকারি প্রস্তুত হইল। রাত্রের মতো 2 জনের পক্ষে তাহাই যথেষ্ট। বাহকেরা আপনাদের জন্য পৃথক প্রস্তুত করিয়া লইল। এই হিমালয় ভ্রমণে যেখানেই অন্ন গ্রহণ করিতে হইয়াছে, সেই অন্নের সহিত প্রতি গ্রাসে 2-4টা কাকর থাকিতই। গ্রাস মুখে তুলিয়া দাঁতের চাপ দিতেই কটাকট শব্দে ভোজনে বাধা জন্মাইত। সঙ্গী মহাশয় বলিতেন, আমরা যে শুধু হিমালয় পর্বত ভ্রমণ করছি তা নয়, বুঝলে, হ্যাঁ, হিমালয়ে পাহাড় আহারও করছি। রাত্রে অবিশ্রান্ত বৃষ্টির সঙ্গে সঙ্গেই বিশ্রামের অবসর ঘটিল ও বেশ ঠান্ডা ছিল। আহারান্তে কম্বল মুড়ি দিয়া শয়ন করিতে করিতে পণ্ডিতজি বলিলেন, তাই তো, হ্যাঁ, আর একখানি খাটিয়া হলে বেশ হতো। পাথরের মেঝে বড় কনকনে, তাই এখন আর কোথায় পাওয়া যাবে। কোনো রকম করে রাত্রিটা কাটিয়ে দাও, কি বলো? কি আর করা যাবে। তারপর তিনি আহ বলিয়া বড়ই আরামে পাশ ফিরিয়া কম্বল মুড়ি দিলেন। আমিও শয়ন করিলাম। পণ্ডিতজি পুনরায় বলিলেন, দেখো, এই অন্ধকার কুয়াশার মধ্যে ওই দিকের আকাশে অতি আশ্চর্য মণ্ডলাকৃতির জ্যোতি দেখলাম, অতি অপূর্ব তার। ভগবানের, বুঝলে, হ্যাঁ, কি আশ্চর্য, তার অতি অদ্ভুত কৃপা আমার ওপর। শুনছ, হ্যাঁ, ঘুমোলে নাকি? আমার অল্প অল্প তন্দ্রা আসিতেছিল। বলিলাম, হ্যাঁ, ঘুম আসছে বটে, ও আলো আমিও দেখেছি। রাত্রে কুয়াশা হইলে কোথাও আলো পাইলে তাহা দূরে ছড়াইয়া পড়ে এবং গোলাকার দেখায়, যেন মণ্ডলাকার জ্যোতির মতো। সময় সময় সেই মণ্ডলটি ক্ষীণ রামধনুর মতোও দেখায়। আবার সেই আলো যদি কোনো বস্তুর দ্বারা প্রতিহত হয়, তাহা হইলে তার ছায়া এত বড় ও ভয়ানক দেখায় যে দেখিলে ভয় হয়। তিনি বলিলেন, না হে, সেরকম কোনো প্রাকৃতিক আলো নয়। যাক ও সকল কথা, এখন ঘুমানো যাক, তারপর শান্তি। প্রাতে আমরা 9টার সময় আশকোটে পৌঁছিলাম। ডান্ডিহাট হইতে আশকোট 7 মাইল। সেখানে ডাকখানায় গিয়া চিজবস্তু নামাইয়া বাহকদিগের প্রাপ্য হিসাব করিয়া চুকাইয়া দেওয়া হইল। এখানে 2খানি পত্র পাইলাম, কলিকাতা হইতে আসিয়াছে। তাহাতে বাড়ির খবর ছিল। আলমোড়ার বরাট মহাশয়ের পরিচয়পত্র ছিল। তাহা পণ্ডিতজি আশকোট রাজওয়ারার কুমার সাহেবের নিকট পেশ করিলেন। কুমার বিক্রম সিং পাল, বৃদ্ধ রাজা গজেন্দ্র সিং পালের মধ্যম পুত্র। তিনি দেখা করিতে আসিলেন। কুমারজির পরিধানে অশ্বারোহীর পরিচ্ছদ, মোজার উপর চুড়িদার পাজামা, তাহার উপর
চামড়ার বগলসওয়ালা গার্ডার আটা, তার উপর ফতুয়া ইংরেজি ছাটের কোট, মাথায় জাতীয় টুপি, মাছি তাড়াইবার জন্য হাতে বালামচির চামর। তিনি এখানকার পাটোয়ারি, ডাকখানার মুন্সি। তাহাকে বল্লভজি বলিয়া ডাকা হইত। নামটি কি স্মরণ নাই, বোধহয় রাধাবল্লভ কি গোপীবল্লভ এইরূপ একটি কি হইবে। তিনি একখানি তিব্বতী আসন বিছাইয়া দিলেন। কুমারজি তাহাতে বসিলেন। অনেক স্তুতি নতি ও গুণ ব্যাখ্যানের পর সঙ্গী মহাশয় তাহাকে একখানি গীতা উপহার দিলেন। কুমারজি নতশিরে শিষ্টাচার দেখাইয়া সেখানে গ্রহণ করিলেন। আলাপ চলিতে লাগিল। আমাদের পণ্ডিতজি প্রত্যেক আলাপেই রাজবংশের মহিমা কীর্তন, बहुत प्राचीनकाल से आप ही लोग को और ब्राह्मण लोग को प्रतिपालन किया, रक्षा किया है, महत वंश है, अभी तक भी आप ही लोग भारतवर्ष का मालिक है इत्यादि इत्यादि गुणगान करिते लागिलेन। তিনি কুমারজির সহিত নানাবিধ সদালাপ করিতে থাকুন। আর কুমারজি কলিকাতা নামক মহানগরী নিবাসী পণ্ডিতের মুখে তদীয় বংশের গাঢ় প্রশস্তিবচন শুনিয়া আনন্দ অনুভব করিতে থাকুন। ইত্যবসরে আশকোট রাজওয়ারার পরিচয় সম্বন্ধে দুই চারি কথা বলিলে বোধ হয় অত্যুক্তি হইবে না। গুপ্ত বংশের পতনের পর খ্রিস্টীয় নবম শতকের প্রারম্ভে পাল বংশের অভ্যুদয় হয়। ওই পাল বংশের একটি শাখা অনেকদিন অযোধ্যায় রাজত্ব করিয়াছিলেন। ক্রমে বহিঃশত্রুর উৎপাতে হীনবল পালরাজ অযোধ্যা ত্যাগ করিয়া উত্তর দিকে আসিতে থাকেন। এই রূপে পিথোরাগড়ের পথ দিয়া শালিবাহন পাল আশকোটে আসিয়া একটি ক্ষুদ্র রাজত্বের প্রতিষ্ঠা করিলেন এবং ৩০ মাইল ব্যাপী ৮০টি কোট অর্থে দুর্গ ইহার মধ্যে ছিল বলিয়াই আশকোট নাম হইয়াছে। আবার একদল বলে যে অশ্বকোট রাজার রাজ্য বলিয়াই ওই নাম হইয়াছে। হিমালয়স্থ ভূখণ্ডের আধিপত্য লইয়া বাস করিতে লাগিলেন। ইহারাই আশকোট রাজওয়ার নামে এ অঞ্চলে খ্যাত। নেপালের সঙ্গেই এখন ইহাদের বিবাহ প্রভৃতি করণ কারণ হইয়া থাকে। আশকোট পর্বতের পাদমূলে কালী নদী, ওপারে নেপালের এলাকা। বৃদ্ধ রাজার অনেকগুলি পুত্র, তার মধ্যে জ্যেষ্ঠ ভূপেন্দ্র সিং পাল এখানকার অনারারি ম্যাজিস্ট্রেট ও মধ্যম বিক্রম সিং পাল এখানকার পাটোয়ারি। পাটোয়ারি বলিতে পুলিশের দারোগার মতো একটি পদ বুঝায়। গ্রামের মধ্যে যাহার অবস্থা ভালো তাহাকে প্রধান এবং সেই অঞ্চলের মধ্যে যাহার অবস্থা ভালো তাহাকেই পাটোয়ারি করা হয়। প্রয়োজন হইলে হেডকোয়ার্টার হইতে ইহারা পুলিশের সাহায্যও পাইয়া থাকেন। এইভাবে শান্তিপ্রিয় হিমালয়ের মধ্যে এই অঞ্চলের শাসনকার্য চলে। আশকোট পর্বতের পাদমূলে প্রখর বেগশালিনী কালী ও গৌরী এই দুইটি নদীর সঙ্গম। কিছুক্ষণ আলাপের পর কুমার সাহেব চলিয়া গেলে আমাদের জন্য সিধা আসিল। পোস্টমাস্টার বল্লভজি রাঁধিলেন। ভোজনান্তে আমাদের জন্য নির্দিষ্ট যে স্থানে যাইয়া আসন বিছাইলাম সেটি কুমার ভূপেন্দ্র সিং পালের এজলাসের পার্শ্বস্থ কক্ষ। ব্যবস্থা এক প্রকার ঠিক হইয়া গেল। এখানে ৪ দিন থাকিয়া পঞ্চম দিনে আমরা যাত্রা করিব। বৈকালে আবার ভূপেন্দ্র সিং দেখা করিতে আসিলেন, বিক্রমও আসিলেন। অনেকক্ষণ তাহাদের কথাবার্তা হইল। পণ্ডিতজি তাহার নিজের নানা স্থানে ভ্রমণের কথা এবং এই হিমালয়েই তিনি হাজারো মিল ভ্রমণ করিয়াছেন বলিয়া তাহাদের বিস্ময় উৎপাদন করিলেন। এই রূপে গল্প যখন জমিয়া উঠিয়াছে তখন নিরতিশয় আনন্দরসে আপ্লুত হইয়া আমাদের পণ্ডিতজি হঠাৎ গলার আওয়াজটি একটু খাটো করিয়া বিশেষ ঘনিষ্ঠভাবেই জ্যেষ্ঠ কুমার সাহেবের দিকে আরও একটু সরিয়া বসিলেন। তারপর একবার চারিদিকে সতর্ক দৃষ্টি ঘুরাইয়া যেন সরকারের লোক কেহ শুনিতে না পায় এরূপ ঐকান্তিকতার পরাকাষ্ঠা দেখাইয়া বলিলেন, देखिए हमारा कुमार साहेब, आपको राज में सोने का खान है, ज़रूर है। आप हमारा बात जान लीजिए। पीछे देखेंगे इस जमीन से आपको बहुत चीज़ मिलेगा। শ্রবণ মাত্র কুমারজি একেবারে সোজা হইয়া বসিলেন এবং হর্ষ বিচলিত হস্তে তাকিয়াটি ভালো করিয়া দাবাইয়া একটি পা বেশ জোরে আর একটি পায়ের ওপর আটিয়া পণ্ডিতজির সুরে সুর মিলাইয়া বলিলেন, हाँ वो हो सकता। वो गया बरस अंग्रेज लोग 2-4 आदमी देखने आया था,
ইধার উধার বহুত জরিপকারকে দেখা, ফিন চল দিয়া। এইরূপ খোশগল্প কিছুক্ষণ চলিল। তারপর দেশ হিতৈষণার ভাব আসিয়া কি করিয়া দেশের উন্নতি ও শ্রীবৃদ্ধি হয় ইত্যাদি আলোচনাও কিছুক্ষণ চলিল। শেষে কুমার সাহেবেরা রাত্র হইয়াছে দেখিয়া স্ব স্ব স্থানে প্রস্থান করিলেন। আমরাও আহারাদির পর শয়ন করিলাম। রাত্রে এখানে বেশ মনোরম ঠান্ডা, তবে রেতে মশা, দিনে মাছি, এই লইয়াই 4 দিন ও 4টি রাত্র আসকোটে যাপন করিতে হইয়াছিল।